আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি পড়ে আমার কাছে দারুণ দারুণ লেগেছে। আর এই কারণেই ঘটনাটি আমাদের এবারের এপিসোডের প্রথম অংশেই রেখেছি। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু সবসময় রাতের বেলা যে ভয়ের ঘটনা ঘটে এটি শুনি, কিন্তু দিনের বেলাও এমনকি ভর দুপুর বেলাও ভয়ের অনেক ঘটনা আমাদের উপর বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করতে পারে। চলুন এমনই একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। তবে হ্যাঁ, এই ঘটনার শেষে আরও একটি ঘটনা রয়েছে, সেটি কিন্তু রাতের ঘটনা। এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ সোহেল রানা ভাই। উনি ইতোপূর্বেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। ওনার বাসা ঢাকা জেলার সাভার উপজেলার বলিয়ারপুরে। আর যে ঘটনাটি উনি আমাদেরকে বলেছেন, বর্তমান পরিবেশ পরিস্থিতি বিবেচনায় ওই জায়গায় এমন ঘটনা আসলে কল্পনাই করা যায় না, কিন্তু এখনও নাকি কিছু কিছু ঘটনা ঘটে। তবে সেগুলো খুব যে বড় ঘটনা বিষয়টা এমন নয়। এই ঘটনার একটি অংশ এই সোহেল রানা ভাই তার বাবার মুখে শুনেছেন, যেটি তার বাবার সাথে ঘটেছিল। আর তার বাবা একটি ঘটনা শুনেছিলেন তার বাবার কাছে, মানে সোহেল রানা ভাইয়ের দাদার কাছে। ওই একই এলাকা নিয়ে এই ঘটনা। বর্তমানে ওই জায়গাটি বেশ উন্নত হয়েছে, এত লোক সমাগম সেখানে হয়, কিন্তু একটা সময় কিন্তু সেখানে এক ভয়ঙ্কর পরিবেশ ছিল। ওখানে একটি মসজিদ ছিল, মসজিদ থেকে দূরে দূরে মানুষের বাসা ছিল। ঘটনাটির প্রথম অংশ যখন ঘটে তখন সাল 1950 এরকম একটা সময়। ওই সময়টা কিন্তু এলাকা খুবই নির্জন ছিল। আসরের নামাজ আদায় করতে যদি লোকজন মসজিদে যেতেন তখন একা যেতেন না। কারণ হলো ওই আসরের সময়ই বিভিন্ন ঝোপঝাড় বড় বড় গাছপালার কারণে মসজিদের ওই পথটা অন্ধকার হয়ে থাকতো। আর আসরের পরে আরো অন্ধকার হতো। অনেকেই আসরের নামাজ পড়তে গিয়ে আসর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে একত্রে যার যার বাড়িতে ফিরতেন, একা একা কেউ আসতেন না। কারণ সন্ধ্যার পর ওখানে এমন অন্ধকার নেমে আসতো যেটা ভুতুরে থেকেও ভুতুরে পরিবেশ সৃষ্টি করত। আর মানুষ অনেকেই সেখানে ভয় পেতেন। ভয় পাওয়ার পেছনে কারণও ছিল। ওখানে যে মসজিদটা রয়েছে, ওই মসজিদের পাশে ছোট্ট একটি কবরস্থান রয়েছে। ওই কবরস্থান থেকে আরো অনেক দূর গিয়ে অবশ্য বড় আর একটা কবরস্থান রয়েছে। তবে আশেপাশের লোকজন তাদের আত্মীয় স্বজন মারা গেলে ওই ছোট কবরস্থানেই কবর দিত। দূরের কবরস্থানেও দিত, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওই ছোট কবরস্থানটা তারা ব্যবহার করতেন। আর ওই এলাকায় মানুষের কাছে একটা ভয়ঙ্কর নাম সকলের মনের মধ্যে এক মূর্তিমান আতঙ্কের মতো বিরাজ করত। সেটা হচ্ছে খালইওলা। ভয়ানক এক প্রাণী এই খালইওলা। এটাকে দিনের বেলাও দেখা যেত, সকালবেলা, বিকেল বেলা, রাতের বেলা তো অবশ্যই। অনেকেই নাকি দেখতো ওই কবরস্থানের কোনো একটা কবরের উপর বসে কোনো একটা মানুষ বর্শি ফেলেছে কবরের ভেতরে। তার কোমরে একটা বেত এবং বাঁশ দিয়ে তৈরি মাছ রাখার পাত্র, যেটা স্থানীয় ভাষায় খালই বলা হয়, এটা তার কোমরে থাকতো। খালি গা, পরনে ছোট একটি কাপড়, মাথায় একটা গামছার মতো কিছু একটা পেঁচানো, সেটা ঠিক গামছা কিনা এটা বোঝা নাকি যেত না। আর তার চেহারা বোঝা যেত না। কবরের উপর বর্শি ফেলে বসে থাকতো। যখনই মানুষ এই খালইওলাকে দেখতো ভয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যেত। পরবর্তীতে লোকজন নিয়ে ওখানে আসলে দেখা যেত যে কবরটার উপর সে বর্শি ফেলেছিল, ওই কবরের কোনো একটা জায়গায় একটি ছোট গর্ত হয়ে আছে। ওই গর্ত করেই ওই গর্তের মধ্য দিয়ে বর্শির সুতো নামিয়ে দিত। এবং লোকজন নাকি দেখেছে ওই বর্শি ফেলার পর ভেতর থেকে কিছু একটা উঠিয়ে ওই খালয়ের মধ্যে রাখতো, অথবা গপাগপ করে খেয়ে ফেলতো। কিন্তু আসলে কি খেত, কি উঠাতো, এইটা কেউ দেখতো না। কবরের উপরে যখন মানুষজন যেত তখন দেখতো ওখানে গর্ত হয়ে আছে, লোকজন মাটি দিয়ে সেই গর্তটা পূর্ণ করে দিত মাত্র। এছাড়া
আর কোনো কিছুই তারা দেখতে পেত না। ওই খালইওয়ালাকে মাছ ধরতে দেখা যেত, তবে যারাই নাকি এই খালইওয়ালার মুখোমুখি হয়েছে তাদের ভয়ানক কিছু শারীরিক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা কখনোই আর ঠিক হতো না। এমনই একটি ঘটনা প্রথমে বলবো প্রিয় লিসেনার্স, যেটি এই শৈলানা ভাইয়ের দাদার কাছ থেকে তার বাবা শুনেছিলেন। সময়টা ওই 1950-60-এর আশেপাশের একটি সময় আর কি। তো এই যে দাদা, ওই গ্রামেরই একজন দাদা, উনি নৌকা বাইচে খুবই পারদর্শী ছিলেন। উনি এতটাই পারদর্শী ছিলেন যে একবার একটা নৌকা বাইচে উনি গিয়েছিলেন, একজন বিশিষ্ট ভদ্রলোক তাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন এবং ওই নৌকা বাইচে উনি প্রথম হয়েছিলেন, উনি সহ ওনার যে দলবল ছিল। এই কারণে ওই লোক আলাদাভাবে ওই দাদুকে একটি নৌকা বাইচের নৌকা উপহার দিয়েছিলেন। ওই নৌকাটি ওনার বাড়িতেই ছিল, বহু বছর ছিল। আর পরবর্তীতে যখন ঘর বাড়ি তৈরি করা হয়, ওই নৌকাটি পরবর্তীতে সরিয়ে করে একটা খালে রেখে দেওয়া হয়, ওখানে সেটা নষ্ট হয়ে যায় আর কি। তবে এটা স্মৃতি হিসাবে ওনাদের বাড়িতেই ছিল। অনেক বড় নৌকা তো, রাখার জায়গা তো অনেক মানে লাগে, যার কারণে বিভিন্ন সমস্যার কারণে এটি বাড়ি থেকে সরিয়ে ফেলেছিল লোকজন। তো উনি কি করতেন, উনি সব সময় বাড়ির যে কুয়াতে গোসল করতেন। নর্মালি কি হতো, গ্রামের লোকজন নদীতে গিয়ে গোসল করতেন, বাড়ির খুব কাছাকাছি নদী আর কি, নদীর ঘাট রয়েছে। পুরুষ লোকরা নদীতে গোসল করতেন আর মহিলারা বাড়ির কুয়ায় গোসল করতেন, কিন্তু এই দাদু উনি কিন্তু কুয়াতে গোসল করতেন। তো এর পেছনে একটি ঘটনা রয়েছে, সেটা হলো যে উনি একদিন দুপুরবেলা নদীর ঘাটে গিয়েছেন গোসল করার জন্য। তো উনি যেই ঘাটে নেমেছেন, দেখেন ওনার থেকে বেশ খানিকটা দূরে একটা লোক নদীতে বড়শি ফেলেছে এবং উনি দেখতে পাচ্ছেন যে বড়শি ফেলার পর বড়শি ফেলছেন আর মাছ পাচ্ছেন। তখন ওই দাদু তো খুব অবাক হন, যারে এই লোকটা এত মাছ পাচ্ছে, আমি এক কাজ করি, তাড়াতাড়ি বাসায় যাই, বাসায় গিয়ে আর একটা বড়শি নিয়ে ওই লোকের পাশে বসলে আমিও কিছু মাছ পাবো। তো উনি কি করেন, মানে ওই দাদু দ্রুত বাড়িতে চলে যান, বাড়িতে খুব কাছেই, পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা। বাড়িতে গিয়ে একটি বড়শি আর একটা মাছ ধরার পাত্র নিয়ে ওই লোকটি যেখানে বসে আছে সেখানে চলে আসে। তো দাদু দেখতে পান লোকটির শরীর কালো কুচকুচে, শরীরে মনে হচ্ছে সরিষার তেল মেখে আছে, শরীর চিকচিক করছে। তো দাদু চিন্তা করেন হয়তো বা গোসল করবে, গোসলের আগে শরীরে সরিষার তেল মেখেছে, তো এই জন্য মাছ ধরছে। মাছ ধরার একটা পর্যায়ে উনি গোসল করবেন। ওই লোকটার মাথায় একটা কাপড় দেয়া, যার কারণে তার চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। তো দাদু দেখতে পাচ্ছেন ওই একই রকম ভাবে টপাটপ করে বড়শিতে উনি মাছ ধরছেন আর বড় বড় পুঁটি মাছ পাচ্ছেন। তো দাদুও ওখানে ছিপ ফেলেন, ছিপ ফেলার পর মশকরা করছেন ওই লোকটার সাথে, যে কি মিয়া এত মাছ পাচ্ছ, কয়টা মাছ পাইলা দেখাও না আমার একটু, সব মাছ একাই খাবা, এত মাছ কি একা খাইতে পারবা, তোমার বাসায় কি এত লোকজন আছে নাকি, আমাকে কিছু দেও মাছ। তো এইভাবে রসিকতা করছে, দাদুও মাছ ধরছেন। তো পুঁটি মাছ কিন্তু খুব দ্রুত পাওয়া যায়, অন্যান্য মাছের মতো না। দাদু মাছ পাচ্ছেন, ছোট ছোট মাছ পাচ্ছেন। তো দাদু কিছুক্ষণ মাছ ধরার পর উনি ফিল করেন যে কি ব্যাপার, গাপুস গুপুস আওয়াজ হয় কোথা থেকে। মনে হচ্ছে যে কেউ যদি গপ করে কোনো কিছু মুখের মতো দিয়ে চাপাতে থাকে যেরকম আওয়াজ, ঠিক ওরকম গাপুস গুপুস আওয়াজ হচ্ছে। তো দাদু ফিল করেন যে ওই লোকটা যখনই মাছ পায় তখনই এরকম গাপুস গুপুস আওয়াজ হয়। শুধু তাই না, এই দাদুও যখন মাছ ধরে তখনও এই গাপুস গুপুস আওয়াজ হয়। ওই দাদু খেয়াল করেন যে উনি যেখানে মাছ রাখছিলেন ওই জায়গাটা পুরোটাই ফাঁকা, একটা মাছও নেই। আর ওই যে লোকটা, ওই লোকটা মনে হচ্ছে যে সে মাথা নাড়িয়ে কিছু একটা খাচ্ছে। তখন দাদু বলে, এই তোমার সমস্যা কি, তোমার চেহারা দেখাও না কেন, তুমি কি আমার ভাসুর লাগো নাকি, নাকি এত লজ্জা কিসের, তাকাও আমার দিকে। এইভাবে দাদু মশকরা করতে থাকেন। তখন ওই লোকটি ঘাড় ঘুরিয়ে দাদুর দিকে তাকায়, আর যখনই তাকিয়েছে তখনই দাদু প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওইখানে অজ্ঞান হয়ে গেছে। আর
অজ্ঞান হওয়ার আগেই দাদু ফিল করেছিলেন যে যখনই ওই জিনিসটা তার দিকে ঘুরে তাকিয়েছে, তার এক হাত এক পা উনি আর নাড়াতে পারছিলেন না, অবশ হয়ে গিয়েছিল। এরপরে উনি অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হওয়ার বেশ খানিকক্ষণ পর গ্রামের কিছু লোকজন, যারা পরবর্তীতে বিভিন্ন সময় ঘাটে এসেছে, এর মধ্যে ওই ঘাটে কোন একজন লোক এসেছিলেন। তিনি দাদুকে এইভাবে দেখতে পান যে তিনি পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। তখন তিনি চিৎকার চেঁচামেচি করেন, আরো কিছু লোকজন চলে আসে। তখন তো আসলে ওই সময় গ্রামে হসপিটালে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা তো মানুষের মাথায় ওইভাবে কাজ করতো না। গ্রাম্য চিকিৎসা বা কবিরাজি চিকিৎসা, ঝাড়ফুঁক, এগুলাই ওনারা করতেন। তো দাদুকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, স্থানীয় একজন কবিরাজকে ডেকে ঝাড়ফুঁক করানো হয়। তো দাদুর বেশ অনেকক্ষণ পর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর দাদুকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল। তো দাদু পুরো বিষয়টা খুলে বলেন এবং বলেন যখনই ওই অবয়বটা নাকি তার দিকে তাকিয়েছে, তখন দেখে ওই অবয়বটার মুখমণ্ডল অনেকটা পচা, এখনই মাংস খুলে পড়বে এমনটা, আর মুখের ভিতর অনেকগুলো পুঁটি মাছ ঢোকানো, আর তার যে দুটো চোখ, এই চোখের জায়গায় চোখ বলতে কিছু নাই, বিশাল বড় বড় দুটো গর্ত। এই কথা যখনই বলেছে, তখন ওই দাদুর বৃদ্ধা মা, উনি ওখানে ছিলেন, উনি তো চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেছেন। বলে, বাপরে তুই এটা কি দেখলি? এইটা তো সেই খালই ওলা, আরে খালই ওলারে যেই দেখবে তারই কোনো না কোনো ক্ষতি হবে। তুই এটা কেন দেখলি, আর তুই কেন ওইখানে তার সাথে মাছ ধরতে গেলি? দাদু বলে, আমি তো আর বুঝতে পারি নাই ওই জিনিসটা ওরকম কিছু হবে, ভর দুপুর বেলা এরকম জিনিস দেখবো, এটা তো আমি বুঝতে পারি নাই। তখন দাদুকে তো ঝাড়ফুঁক করানো হয়ই, কিন্তু ঝাড়ফুঁকের ফলে কিছুটা উনি সুস্থ হলেও কিছুদিন পর ওনার এক হাত এক পা আবার অবশ হয়ে যায় এবং মৃত্যুর আগ পর্যন্ত এরকমই ছিল। উনি এই কারণেই মূলত ওই ঘাটে গোসল করতে যেতেন না, পুকুর পাড়ে গোসল করতেন। তো ওই দাদুর কিন্তু মৃত্যু অবধি এই জিনিসটা তাকে বয়ে বেড়াতে হয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনারা ভাবুন একবার, দিন দুপুরে এই খালই ওলাকে দেখা কতটা ভয়ানক ব্যাপার হতে পারে। আর ওই যে কবরস্থানের কথা বললাম, এই কবরস্থানে বেশি দেখা যেত, কবরস্থানের ভিতরে বড়শি পেতে বসে থাকতো, কি যে খেত ওই জিনিসটাই ভালো জানে। তবে ওই জিনিসটাকে কেউ দেখার চেষ্টা করতো না। আস্তে আস্তে সময় চলে আসে মহান মুক্তিযুদ্ধের। মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, তখন ঢাকার খুব কাছাকাছি হওয়ার কারণে যুদ্ধের প্রকোপটা কিন্তু ওই এলাকায় একটু বেশি ছিল। মানুষজন কি করবে, পাকিস্তানি আর্মির ভয়ে, রাজাকারদের ভয়ে বাড়িঘর ছেড়ে নেহায়েত বাধ্য হয়ে ওই যে কবরস্থানের পাশে যে ঘন জঙ্গল ছিল, সেইখানে মানুষ ছোট ছোট ঝুপড়ি ঘর করে থাকতো। ওই জায়গা এত ঘন ছিল যে ওইখানে পাকিস্তানি আর্মি বা অন্যরা ঢুকে নৃশংসতা চালাতে পারতো না, বা তারা চিন্তা করতো এখানে কেউ নেই, এই চিন্তা করে ওখানে ঢুকতো না। অথচ গ্রামবাসী জানতো এইখানে এইরকম ভয়ানক জিনিস হয়, এই খালইওলার উপদ্রব এখানে আছে। তারপরও প্রাণ বাঁচানোর তাগিদে মানুষজন সেখানে ঢুকেছিল, থাকতো। তবে মানুষজন যতদিন ওখানে ছিল ততদিন নাকি ওই খালইওলাকে তারা দেখতে পায়নি। মুক্তিযুদ্ধের পর লোকজন ওই জঙ্গল সাফ করে, যেহেতু দীর্ঘ একটা সময় মানুষজন ওই ভিতরে ছিল, ওই জঙ্গল সাফ করে, আশেপাশে ঘর বাড়ি তৈরি করে। মুক্তিযুদ্ধের পর অনেক কিছু পরিবর্তন হয়ে যায় আশেপাশে, আরো লোকজন সেখানে আসে। এরপরে ওই খালইওলাকে ওইভাবে নাকি লোকজন দেখতো না। এমনকি ওই যে কবরস্থানের আশেপাশেও লোকজন ঘর বাড়ি তুলে থাকতে শুরু করে। এখন সেখানে বহুতল ভবনও হয়েছে। তবে বিদ্যুৎ এসেছে আরো পরে, বিদ্যুৎ আস্তে আস্তে অনেক সময় লেগে গিয়েছে, সেখানে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হলেও আর একটি ঘটনা আপনাদের সামনে এখন বলবো, যেটি মুক্তিযুদ্ধের পরে শুরু হয়। ওই খালইওলাকে মুক্তিযুদ্ধের পরে আর কেউ দেখেছে এমন নজির খুব একটা পাওয়া যায় না। মুক্তিযুদ্ধের পরে যেটা হওয়া শুরু হয় সেটা হলো রাস্তার উপরে লাশ শুয়ে থাকতে দেখতো মানুষ, দেখতো সাদা কাফনে মোড়ানো একটি লাশ একটা খাটিয়ার উপরে রাখা। কখনো কখনো খাটিয়া ছাড়াও লাশ মানুষ ওখানে দেখতো।
তখন মানুষজন এটা দেখে ভয় পেত, ভয় পেয়ে পেছন দিকে চলে যেত, পেছন দিকে গিয়ে কোনো বাড়ি থেকে লোকজন ডেকে নিয়ে এসে দেখতো সেখানে কিছুই নাই। ওই রাস্তারও যখন উন্নয়ন হয়, পাকা হয়, চওড়া হয়, তখন আবার ওইখানে দেখা যেত না। তো ওই রাস্তা থেকে আরেকটা কাঁচা রাস্তা আবার গ্রামের ভিতরে ঢোকার ছিল, বর্ষাকালে সেটা আবার ব্যবহারের অনুপযোগী হয়ে যেত। তবে ওই রাস্তা দিয়ে গেলে আবার ভয় পেত না। যদি কখনো মানুষ দেখতো এরকম লাশ শুয়ে আছে, তখন সাহস করে কেউ ওই কাঁচা রাস্তা দিয়ে নেমে চলে যেত, তখন আর তেমনটা ভয় পেত না। এবার আসি সোহেল রানা ভাইয়ের বাবার সাথে একটি ঘটনা ঘটেছিল। তো এই ঘটনাটা ঘটেছিল 1976 সালের দিকে। ওনার বাবা, তখন ওনার বয়স ছিল 14-15 বছর এরকম। তখন আগের থেকে কিন্তু এই যে মুক্তিযুদ্ধের পরের এই 5 বছরে কিন্তু বেশ উন্নয়ন হয়েছে, আশেপাশে মানুষজনের জমায়েত বেশি হওয়া শুরু হয়েছে। ওই কবরস্থানের কাছে, ওই জঙ্গলের আশেপাশে ছোট ছোট মুদির দোকান হয়েছে, চায়ের দোকান হয়েছে, মানুষজন সন্ধ্যার পরেও আড্ডা দিত তখন। আর গ্রামের ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে উঠতি বয়সী বাচ্চারা, ওরা কি করতো, ঠিক সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন লুকোচুরি খেলতো। আর সোহেল রানা ভাইয়ের বাবাও এই সময়টাতে তার বন্ধু বান্ধবদের সাথে, বিশেষ করে সন্ধ্যার পরে, মানে ঘন অন্ধকার হয়ে গেলে তো আর খুঁজে পাওয়া যাবে না লুকোচুরি খেললে, এই কারণে ওই সন্ধ্যার আলো যতক্ষণ থাকে, অন্ধকার যখন ঘনিয়ে না আসে, যত মানে গভীর অন্ধকার হওয়ার আগেই তারা তাদের খেলা শেষ করে ফেলতো। তো বিকেল বেলাতেই এই সোহেল রানা ভাইয়ের দাদি তার ছেলেকে, মানে সোহেল রানা ভাইয়ের বাবাকে বলেছে কেরোসিন তেল নিয়ে আসতে। সন্ধ্যার পরে তাকে হারিকেন বা কুপি এগুলো জ্বালাতে হবে। তখন তো ওনাদের ঘরে ইলেকট্রিসিটি আসে নাই। তাকে টাকাও দিয়ে দিয়েছে, একটা বোতলও দিয়েছে যেটাতে উনি কেরোসিন তেল নিয়ে আসবেন। কিন্তু ওই কেরোসিন তেলটা আনার কথা ভুলে গিয়েছিলেন সোহেল রানা ভাইয়ের বাবা, বাচ্চাদের সাথে বা তার বন্ধুদের সাথে খেলতে খেলতে। এদিকে যখন অন্ধকার একটু বেশি হয়ে গেছে, বাচ্চারা তো তাদের বাড়িতে চলে গেছে। আর এদিকে ওনার তখন মনে পড়ে যে কেরোসিন তেল আনতে হবে। অন্যান্য দোকানগুলোতে কেরোসিন তেল শেষ হয়ে গিয়েছে, একটা দোকানে পান কেরোসিন তেল, কিন্তু সমস্যা হলো ওই দোকানদার সারাদিন যে বেচা কেনা করেছে সেই হিসাব মেলানোতে ব্যস্ত ছিল। এখন কেরোসিন তেল আনতে গিয়েছে, বাচ্চা মানুষ, গুরুত্ব দেয় না এই দোকানদার, বলে যে তুমি বসো, আমি হিসাবটা শেষ করে নিই। এই হিসাব শেষ করতে করতে দীর্ঘ সময় লেগে যায়, অনেকক্ষণ, ঘন্টা খানেক তাকে বসিয়ে রাখে, তারপরে গিয়ে কেরোসিন তেল দেয়। এখন ফেরার পথে তাকে তো ওই কবরস্থানের ওই রাস্তা দিয়ে আসতে হবে। ওই রাস্তা দিয়ে আসার সময় উনি একটি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছিলেন। উনি যখন ওই কবরস্থানের কাছে চলে আসেন, তখন হঠাৎ করে দেখতে পান কবরস্থানের ভেতর থেকে 4-5টা শেয়াল বাইরে বের হচ্ছে। শেয়ালগুলো আকারে এক একটা গরুর আকৃতির, মানে বিশাল বড় বড়, চোখগুলো লাল টকটকে, মনে হচ্ছে বড় টেনিস বল, রক্তবর্ণের টেনিস বল যার মধ্যে লাইট জ্বলছে, এরকম টেনিস বলগুলো তাদের চোখের জায়গায় বসানো, আর ভয়ঙ্কর শব্দ করছে। ওই শিয়ালগুলো যখন সোহেল রানা ভাইয়ের বাবাকে দেখতে পান, তাকে ঘিরে ধরেন এবং ঘিরে ধরে ভয়ঙ্কর গড়গড় আওয়াজ শুরু করেন। উনি তো চোখ বন্ধ করে প্রচন্ড জোরে দেন এক চিৎকার। চিৎকার দেওয়ার সাথে সাথে হঠাৎ করে শুনতে পান ওনার চারপাশ থেকে ওই গড়গড় শব্দ আর হচ্ছে না, কিন্তু বিড়ালের মতো মিউ মিউ আওয়াজ হচ্ছে। উনি দেখেন যে আরে এই শেয়াল কোথায়? আশেপাশে দেখছি অনেকগুলো বিড়াল, সাদা সাদা অনেকগুলো বিড়াল মিউ মিউ করে শব্দ করছে আর তার চারদিক দিয়ে ঘুরছে। উনি তো প্রচন্ড ভয় পাচ্ছেন। এর মধ্যে কি হয়েছে, এই সোহেল রানা ভাইয়ের দাদা, উনি দূর থেকে তার ছেলের নাম ধরে ডাক দিয়েছেন। তখন সোহেল রানা ভাইয়ের বাবাও ডাকের উত্তর নেন। হাতে হারিকেন নিয়ে ওনার বাবা, মানে সোহেল রানা ভাইয়ের দাদা, তার ছেলেকে উদ্ধারের জন্য চলে আসেন। মূলত অনেক দেরি হচ্ছিল দেখে সোহেল রানা ভাইয়ের দাদি সোহেল রানা ভাইয়ের বাবাকে খোঁজার জন্য তার হাজবেন্ডকে, মানে সোহেল রানা ভাইয়ের দাদাকে পাঠিয়ে দিয়েছিলেন যে এত দেরি হচ্ছে কেন, এত দেরি তো হওয়ার কথা না। মূলত ওই সময়ে সোহেল রানা ভাইয়ের দাদা যদি না আসতেন, তাহলে সোহেল রানা ভাইয়ের বাবার সাথে আরো ভয়ানক ঘটনা ঘটতে পারত। তো খুব ভয় পেয়েছিলেন উনি, শরীর অসুস্থ হয়ে গিয়েছিল বাড়িতে আসার পরে। এরপর তাকে ঝাড়ফুঁক করা হয়, আল্লাহর রহমতে পরবর্তী তার কোনো সমস্যা হয়নি। এখন ওই জায়গায় গেলে নাকি চেনারই উপায় নাই যে এইখানে এরকম ভয়ানক এক দানবের মতো
এই খালই ওলার উপদ্রব ছিল, কেউ বুঝতেই পারবে না। এখন মানুষ, রিক্সা, মানে এমন ভাবে সেখানে জটলা পাকিয়ে থাকে রাত 12টা-1টার সময়ও, যে বোঝার কোনো উপায় নাই যে এক সময় এই দিক দিয়ে কত মানুষ ভয় পেয়েছে, কত মানুষ প্যারালাইজড হয়ে গিয়েছে। সেই ভয়ানক খালইওলাকে দেখতে পেয়ে কতজনের জীবনে নেমে এসেছে অভিশাপ। এখনো নাকি কিছু কিছু রিক্সা চালকরা যারা রাতের বেলার দিকে চলাফেরা করেন, তারা নাকি দেখতে পান রাতের বেলা গাছের গুড়ি টুকরো টুকরো করা, সেগুলো একা একাই নাকি গড়িয়ে যাচ্ছে। আবার কখনো কখনো ড্রাম আকৃতির কিছু একটা বা একাধিক ড্রাম আকৃতির মতো কিছু গড়িয়ে যেতে দেখেন, এবং সেগুলো গড়িয়ে গড়িয়ে কবরস্থানের ভিতরে গিয়ে মনে হয় মিলিয়ে যায়। প্রিয় লিসেনার্স, এই খালইওলার ব্যাপারটা আমার কাছে কিন্তু খুবই অদ্ভুত লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো খালইওলার ব্যাপারটা? আমাকে জানাবেন কিন্তু অবশ্যই, পোস্ট করে বা কমেন্ট করে। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে তো যাবেনই, আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কিন্তু পোস্ট করে বা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, এখন যারা যুক্ত আছেন, যারা এখনো আমাদের লাইক বাটনে প্রেস করেননি, তারা দ্রুত লাইক বাটনে প্রেস করে দেবেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ সোহেল রানা ভাইকে, চমৎকার এক মিথ আমাদের সামনে তুলে এনেছেন তার এলাকার খালইওলা। আপনাদের এলাকায়ও যদি এই ধরনের কোনো মিথ থাকে, যেটা এখন হয় না কিন্তু আগে এরকমটা ছিল, আমাদেরকে কিন্তু সেই ঘটনাগুলো পাঠাতে ভুলবেন না। আর ঘটনা পাঠানোর জন্য অবশ্যই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে। আসসালামু আলাইকুম লিসনার্স, রিয়াদ ফেরদৌস বলছি। কিছু কিছু ঘটনার একটি পরিসমাপ্তি ঘটে, আর কিছু কিছু ঘটনা থেকে যায় অমীমাংসিত। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাকে দিয়েছেন ওয়াহিদ ভাই। তো সরাসরি ঘটনায় চলে যাই। সময় 1995 সাল, বা এটা বাংলাদেশে কোনো একটি জায়গায় ঘটনাটি ঘটে, এবং জায়গাটির নাম সঙ্গত কারণে বলছি না। তো 1995 সালে নদীর পাড়ে একটি বরফকল তৈরি করা হয় সরকারিভাবে। তো জায়গাটার বর্ণনা দিলে এরকম যে বরফকলের পাশে একটি বড় বাজার ছিল, এবং বাজারের পাশে একটি বিশাল মাছের আড়ত ছিল। যেহেতু নদী খুব কাছে, তো ওখানে প্রচুর মাছ ধরা হতো, এবং মাছের আড়তে বরফের খুব চাহিদা ছিল। তো ওই কারণেই আর কি বলতে গেলে 1995 সালে বরফকলটি তৈরি করা হয়। তো বরফকলটির একটি বর্ণনা দিচ্ছি। বরফকলটি বেশ উঁচু করে বানানো একটি দোতলা বিল্ডিং, নিচতলার দিকে পুরোটাই পিলার, আর দোতলায় আছে পুরোটাই বরফকল, এবং চারপাশে বাউন্ডারি দিয়ে ঘেরা, এবং অনেক বিশাল একটি জায়গা নিয়ে আর কি বাউন্ডারিটা দেওয়া ছিল। বরফকলটি যতটুকু ছিল তার চেয়ে বিশাল একটা এলাকা জুড়ে বলতে গেলে বাউন্ডারি দিয়ে পুরো জায়গাটা ঘেরা ছিল। এবং বরফকলের সামনের যে অংশটা, যেটা গেটের মধ্যে গেট ছিল যেদিকে, সেদিকের ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে সবাই উঠতো বরফকলে, এবং একপাশে সাইড দিয়ে যে জায়গাটা ছিল ওখানে একটু আড়াআড়ি করা ছিল, যেখানে বরফ ফেলা হতো এবং বরফটি নিচে পড়তো আর কি। তো আর পাশে ছিল প্রচুর গাছ, ওখানে সামনের দিকে এত বেশি গাছ ছিল যে দিনের বেলাতেও সূর্যের আলো ওখানে ঠিকমতো পৌঁছাতো না। তো যাই হোক, ঘটনায় চলে যাচ্ছি আমরা। তো বাংলাদেশে 1998 সালে ভয়াবহ একটি বন্যা হয়, এটা আমরা অনেকেই জানি। তো বরফকলটির আশেপাশে অনেক বস্তি ছিল, তো সরকারিভাবে বরফকলটিকে একটি আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়। তো ওখানে প্রচুর মানুষ আশ্রয় নেয়। তো সেখানে ছেলেপেলেরা যেটা করতো, ওই বরফকলের ছাদে উঠতো, ছাদে উঠে জোয়ারের সময় যেহেতু অনেক পানি হতো আর কি, তো বরফকলের ছাদ থেকে পানিতে লাফাতো, সাঁতার কাটতো এভাবে। আর জায়গাটা বেশ সুন্দর ছিল, গাছপালা ছিল, বেশ সুন্দর একটি জায়গা, এবং বাচ্চারা এখানে থাকতো। তো একদিন হঠাৎ করে সবার মধ্যে বেশ হইচই, একটি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে পানিতে ডুব দিয়েছিল, বা ডুব দেওয়ার পরে আর ওঠেনি, এবং বাচ্চাটার লাশও পাওয়া যায় না। ঠিক তার পরের দিন বাচ্চাটার লাশ পাওয়া যায়। হচ্ছে এক পাশে বাচ্চাটার পাটা একটু জাস্ট দেখা যায়। তো বাচ্চাটিকে উদ্ধার করার পর যেটা দেখা যায় যে বাচ্চাটির মাথা নেই, এবং পায়ের মধ্যে মনে হচ্ছিল যে দড়ি বা ছিগল দিয়ে কোনো কিছু দিয়ে দুই পা শক্ত করে বাঁধা। তো খুব বিভৎস একটি লাশ। যাই হোক, এরপরে দিন একই জায়গায় একই ঘটনা ঘটে। দ্বিতীয় একটি বাচ্চা একইভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং বাচ্চাটিকে লাশ পাওয়া যায়। এই বাচ্চাটিরও মাথা নেই, এবং পায়ে ঠিক ওরকম দাগ, দেখে মনে হচ্ছে একটু দড়ি দিয়ে কেউ বেঁধে রেখেছিল। একইভাবে ওই জায়গাটায়
6টি বাচ্চার মৃত্যু হয়। এখানে এরপরে হচ্ছে এলাকার কর্তৃপক্ষ জায়গাটাকে সম্পূর্ণ বন্ধ করে দেয়। ওখান থেকে কোনো মানুষই আর সাঁতার কাটা বা বাচ্চাদের যাওয়ার সব কিছু বন্ধ করে দেওয়া হয়, যেহেতু জায়গাটা একটি বিপজ্জনক ছিল বা আসলে কোনো সমাধান কেউ করতে পারছিল না এলাকার লোকজন। তো যাই হোক, ওখানে যে কথাটা প্রচলন ছিল যে নদীতে বাচ্চা বা কেউ নামলে শেকল দিয়ে বা নিচে মানুষ টান অনুভব করে, অনেক সময় ডুবে যায়। তো যাই হোক, বন্যা শেষ, বরফকল আবার পুনরায় চালু হয়। শুরুর দিকে সবকিছু ভালোই চলছিল। বরফকল 2 শিফটে কাজ হতো, একটি ছিল সকালের শিফট, একটি ছিল রাতের শিফট। তো একদিন নাইট শিফটে চলাকালীন একটি ঘটনা। তো কোনো একজন লোক প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য কাউকে কিছু না বলে ওয়াশরুমে যান। তো ওয়াশরুম থেকে যাওয়ার সময় উনি খেয়াল করেন যে উপর থেকে হাসির শব্দ। উনি চারিপাশে তাকান, পরে উপরে তাকান এবং উনি দেখে যে ঠিক একটি বাচ্চা উল্টা হয়ে ঝুলে আছে, একটা বানর যেভাবে ঝুলে থাকে গাছের মধ্যে। বাচ্চাটির মাথা নাই এবং বাচ্চাটার বুকের মধ্যে 2টা চোখ। বাচ্চাটা বলে যে এখান থেকে চলে যান, এখানে থাকলে ক্ষতি হবে। লোকটা প্রচণ্ড ভয় পেয়ে যায়, ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাট উনি আসলে ওখানে থেকে যায় না, যেহেতু ওনার অন্য কোনো জায়গায় কাজ পেতে হবে, কাজ পেলে উনি যাবে এরকম একটা সিদ্ধান্ত নেয়। তো যাই হোক, তবে এই ঘটনাটি ওখানকার প্রায় 15 জনের সবাইকেই উনি শেয়ার করেছিল। তো যাই হোক, আরেকদিনের ঘটনা, ওনার সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। তো একদিন বরফ কলে পানি নেই, পানি শেষ হয়ে গেছে। তো উনি ছাদে যায় পানির পাম্পটি ছাড়ার জন্য। ছাদে যাওয়ার পরে উনি পানির পাম্পটি ছাড়ে এবং কিছুক্ষণ পরে খেয়াল করে যে ওনার নাম ধরে কেউ ডাকছে। উনি প্রথমে বুঝতে পারে না, একটু সামনে যাওয়ার পরে দেখে হঠাৎ করে তার সামনে 5-6টি ছায়া তাকে ঘিরে ধরেছে। উনি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান এবং দৌড়ানোর চেষ্টা করেন, কিন্তু পানির পাইপে পা লেগে উনি ওখানে পড়ে যান। এবং উনি অজ্ঞান হওয়ার আগে যেটা শোনেন যে এখান থেকে চলে যেতে বলা হয়েছিল তোমাকে, তুমি এখান থেকে চলে যাও, না তোমার ক্ষতি হবে। পরে লোকটি সেখানে সেন্সলেস অবস্থায় থাকে। সকালে তার যারা সঙ্গী ছিল, ওই বরফ করা যারা চাকরি করতো, তারা সবাই সকালে ওনাকে হসপিটাল নিয়ে যান এবং উনি প্রায় 7 দিন হসপিটালে থাকেন এবং 7 দিন পরে লোকটি অস্বাভাবিকভাবেই মারা যান। তার কোনো সমস্যা ছিল না, তার শুধু জ্বর এসেছিল, প্রচণ্ড জ্বরেই লোকটি মারা যায়। তো যাই হোক, সেদিনকে এই ঘটনাটি, এই পার্টটি এখানে শেষ হলো। এরপর আরেকটি ঘটনা ঘটে। ফয়সাল নামে একজন লোক, সেও একদিন রাত্রেবেলায় নাইট শিফটে কাজ করছে। সেও একদিন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন বোধ করে রাত্রেবেলায়। তো যেহেতু জায়গাটা একটু সবাই জানতো যে জায়গাটা একটু সমস্যা আছে, তো রাত্রেবেলায় কেউ একা বেরোতো না। তো ফয়সাল যিনি ছিল, উনি ওয়াশরুমে যাওয়ার আগে নাহিদ নামে একজনকে বলে যে আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি একটু বাইরের দিকে থাকো। তো উনি ওয়াশরুমে যায় এবং ওয়াশরুমে যাওয়ার পরে উনি খেয়াল করে যে একটা সময় ওনার পিঠে একটা হাত। উনি পিছনে থেকে তাকিয়ে দেখেন যে একজন লোক, যার মাথা নেই, বুকের মধ্যে 2টা চোখ, তাকে বলছে যে এখান থেকে চলে যাও, তোমার ক্ষতি হবে। এটি দেখে সে পাগলের মধ্যে দৌড়ে বরফ কলেজ, মানে তাদের যেখানে জায়গা ছিল ওখানে চলে যায়, বরফ কলেজ যেখানে থাকতো। এবং তার যে সাথী ছিল নাহিদ, ওনাকে বললো যে কী ব্যাপার, তোমাকে না বললাম আমাকে না ছাড়া এখান থেকে আসবা না? তো নাহিদ ওনাকে যেটা বললো যে তুমি তো কিছুক্ষণ আগেই তোমার রুমে ঢুকে গেলা, আমি তো তারপরেই গেট লাগালাম। ফয়সাল সাহেবের আসলে কোনো কিছু বুঝতে বাকি থাকলো না। তারপরের দিনই উনি ওখান থেকে কাজ ছেড়ে দিল এবং সবাইকেই ওখানে বলল। বরফকলের কর্তৃপক্ষ তখন ওখানে বেতন একটু বাড়িয়ে দেয়, তো ওই জন্য অনেকেই ওখান থেকে আর যায় না। কিন্তু ঠিক তার 2 মাসের মধ্যেই বরফকলটি বন্ধ হয়ে যায়, কারণ এরপরে প্রত্যেকটা মানুষ যারা ছিল 15 জন, প্রত্যেকেই বিভিন্ন রকম কিছু দেখতো, স্বপ্ন দেখতো বা কোনো কিছু দেখতো, এই জন্য প্রায় বরফকলটি একসময় বন্ধ হয়ে যায়। বরফকলটি বন্ধ হয় 4-5 বছর এরকম পরে কর্তৃপক্ষ পরিকল্পনা করে যে বরফকলটি আবার চালু করবে, কিন্তু কোনোভাবেই বরফকলটি চালু করতে পারে না শ্রমিকের অভাবে। 2-3 দিন কেউ কাজ করতো সর্বোচ্চ, কেউ একদিন কাজ করতো, এরপরে স্বপ্ন দেখতো বা কোনো না কোনো একটা সমস্যা হতো, চলে যেত। তো যাই হোক, বরফকলের জায়গাটি ওইভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো। তো অনেক বছর পরে সরকারের থেকে ওখানে সিদ্ধান্ত হয় যে বরফকলটি যেহেতু অনেক বড় একটি সীমানা দিয়ে প্রাচীর করা আছে, তো এক কর্নারে একটি স্কুল প্রতিষ্ঠা করা হবে, একটি প্রাথমিক বিদ্যালয়, যেখানে 2টি ক্লাসরুম থাকবে এবং 2টি টিচার্স রুম থাকবে।
তো যাই হোক, সরকার সিদ্ধান্ত অনুযায়ী সেই জায়গাটি একটি স্কুল, প্রাইমারি স্কুল তৈরি করা হয় এবং সেখানে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং সেই শিক্ষকটি ওখানে রাত্রেবেলা থাকতো। স্কুলের টিচার যে রুমটা ছিল ওখানে সেই রাত্রেবেলা থাকতো। তো একদিন উনি ঘুমাচ্ছে, উনি ঘুমের মধ্যে দরজায় টোকা দেওয়ার শব্দ পাচ্ছে। তো যাই হোক, উনি বিছানা থেকে উঠে বসে এবং বলে যে কে। তো বরাবরই কোনো উত্তর আসছিল না, বারবারই টকা দিচ্ছিল। উনি এক পা দোপা করে দরজা খুলে বাইরে যান এবং বারান্দায় দেখে যে অনেকগুলো ছোট ছোট বাচ্চা খেলাধুলা খেলছে, কিন্তু কোনো বাচ্চা খেলছে মানে উনি যেটা দেখেছিল সেটা হচ্ছে অনেকগুলো বাচ্চার ছায়া মূর্তির মতন, যেগুলোর আসলে মাথা নেই একটাও। এবং বাচ্চাগুলো খেলতে খেলতে একসময় বরফ কলের সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। তো যাই হোক, এটা এভাবেই ঘটনাটি ওখানে মানে নানা রকম জিনিস উনি প্রায়ই দেখতো। তো একদিন উনি এরকমভাবে ঘুমিয়েছেন। উনিও ভাবছেন যে চাকরি ছেড়ে দিবেন স্কুল থেকে। আর স্কুলে সকালবেলায় বাচ্চাদের কোনো সমস্যা হতো না, সমস্যাগুলো হতো রাত্রিবেলায়। তো একদিন রাত্রিবেলায় উনি ঘুমিয়েছেন। তো ওনার যখন ঘুম ভাঙে, উনি দেখেন যে উনি ছাদের উপরে, সেই বরফ কলার ছাদে, এবং তার চারপাশে ঘিরে আছে 10-12টি অবয়ব। এবং উনি পরিষ্কার বুঝতে পারছিলেন যে বাচ্চাগুলো কথা বলছে কিন্তু তাদের ভাষাটা বোঝা যাচ্ছে না, এবং বাচ্চাগুলোর মাথা নেই এবং বুকের মধ্যে চোখ। এরপরে সেই শিক্ষক ওখানেই বেহুশ হয়ে যান। তারপরে তার জ্ঞান ফিরলে সেই ঘটনা এলাকাবাসীকে বা সবাইকে বলেন। তো এভাবেই ওই জায়গাটা এখনো পড়ে আছে। এবং ওই জায়গাটা নিয়ে যেটা বলতে হয়, তো আমাকে যে ঘটনাটি শেয়ার করেছিলেন যিনি, ওয়াহিদ ভাই, উনি আসলে পরবর্তীতে জায়গাটার ইনভেস্টিগেশন করেন না, আসলে কেন এরকম ধরনের ঘটনা ঘটছে বা কেন অস্বাভাবিক ঘটনা ঘটে যাচ্ছে। তো উনি এলাকাবাসীর কাছ থেকে খুব বেশি তথ্য জোগাড় করতে পারেননি। তো একটা জিনিস উনি বলেছে যে যুদ্ধের সময় ওখানে আসলে প্রচুর মানুষকে জবাই করা হয়েছিল। তো আসলে এই ঘটনাটি এই কারণে ঘটছে বা কেন ঘটছে, এই জিনিসটা আসলেই অমীমাংসিত। তো এটাই ছিল আজকের ঘটনা। আদিত্য রায়। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আদিত্য রায়। আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। প্রতি শুক্রবারেই আপনার এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকি। এক সপ্তাহ পরে যখন আপনাদের অনুষ্ঠান শুনি তখন খুব ভালো লাগে। মূল ঘটনায় চলে আসি। ঘটনাটি আমার দূর সম্পর্কের এক মামির সাথে ঘটেছে। বছর 10 হলো আমার মামা মারা গিয়েছে। আমার মামি তার একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে থাকে। তো তাদের বাসায় অশরীরী অস্তিত্ব আছে বলে মামির ধারণা। প্রায় রাত হলেই তাদের সাথে ঘটত নানা ধরনের ভৌতিক ঘটনা। যেমন মামির মেয়ে যখন রাত 1:30-2টার দিকে পড়াশোনা শেষ করে ঘুমোতে যেত, তখন তার মনে হতো তার আশেপাশে কেউ যেন কাগজ ছিঁড়ছে। বর্ষার সময় একদিন বৃষ্টি হচ্ছিল, তো মামির মেয়ে কোচিংয়ে গিয়েছিল। বাসায় শুধু মামি এবং মামির ছেলে। তারা রুমে বসে টিভি দেখছিল, কিন্তু হঠাৎ তারা খেয়াল করলো যে তাদের বাহিরের বাথরুমে কেউ লাইট জ্বালিয়ে বাথরুমে ঢুকলো এবং কিছুক্ষণ পরে লাইট অফ করে তারা বেরিয়ে আসলো। তখন তারা দুজনে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তারা দেখলো লাইট জ্বললো নিভলো ঠিকই, কিন্তু সুইচ কোনো চাপ পড়ল না। এটি দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা ভেবেছিল যে চোর ডাকাত কিনা, কিন্তু তারা সেখানে গিয়ে দেখলো সেখানে কেউ নেই। এরপরে তারা প্রচন্ড ভয় পেয়ে একদিন মামি রান্নাঘরে রান্না করছিল। তাদের উপরের ফ্ল্যাটে কেউ ছিল না তখন। উপরের ফ্ল্যাটে যারা থাকতো তারা মামিদেরকে চাবি দিয়ে বাইরে গিয়েছিল, কিন্তু মামিরা স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে তাদের উপরের ফ্ল্যাটে কেউ যেন চেয়ার টানাটানি করছে, জোরে জোরে দৌড়াদৌড়ি করছে। পরে যখন মামির ছেলেকে নিয়ে ফ্ল্যাটে গেল, দেখলো সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তারা বুঝতে পারছিল যে উপর থেকে শব্দ হচ্ছিল। তারপরে গভীর রাতে প্রায় তারা শুনতে পেত কেউ যেন ছুরি বা দা বটি ধার দিচ্ছে, কিন্তু তারা গভীর রাতে এগুলোকে কারোর ধার দেওয়ার কথা না। মামি প্রায় সময় স্বপ্ন দেখত যে তাদের ঘরের এক কোণায় একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে, তাদের দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসছে। তারপরে মামিরা এগুলো বাড়িওয়ালাদের সাথে শেয়ার করে। বাড়িওয়ালারা বলেন যে এসব শুধু তারাই না, এগুলো তাদের বিল্ডিং এর সব ভাড়াটিয়ারাই অনুভব করেন। তারপরে মামির কাছ থেকে জানা যায় যে তাদের পাশের ফ্ল্যাটে
একজন ভদ্র মহিলা থাকতেন। তিনি প্রায় রাতেই স্বপ্ন দেখতেন যে তিনি শুয়ে আছেন এবং কেউ যেন তার চোখের সামনে একটা ফাঁসির দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তিটি দাঁড়িয়ে থাকতো তার চেহারা ছিল অনেক বিভৎস একজন মানুষের মুখে যখন অনেকগুলো গুলি করা হয় ঠিক সেরকম। এই ভদ্র মহিলার স্বপ্নেও না বাস্তবে এরকম বারবার দেখেছেন। তো এত কিছুর পরে ওই মহিলাটি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল, এজন্য তারা বাসাটি ছাড়তে বাধ্য হয়েছিল। তার মামিদের এলাকার একজন হুজুরকে তারপরে তারা ডেকে আনেন। হুজুর বিল্ডিং এ ঢোকার আগেই একটি অন্যরকম আবহাওয়া, সেটা তিনি বুঝতে পারছিলেন। তার কাছে মনে হয়েছিল বাহিরের পরিবেশ এবং আবহাওয়ার থেকে এই বিল্ডিং এর ভেতরের আবহাওয়া অনেকটা গরম। তো তিনি পুরো বিল্ডিং পর্যবেক্ষণ করে যেটি বলেন সেটি শোনার জন্য মামিরা একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি বলেন, এই বিল্ডিং এ একটা অশরীরী শক্তি না, অসংখ্য অশরীরী শক্তি আছে। তো তিনি এবং আরো একজন বড় হুজুর মিলে পুরো বিল্ডিং বাধাই করে দিলেন। এটা একটা নির্দিষ্ট সময় বলে দেন যে এই সময়ের মধ্যে এই বিল্ডিং এ কোনো অশরীরী শক্তি কাজ করবে না, এবং তারা বিল্ডিং এর মেইন দরজায় গরুর কিছু দাঁত, চামড়ার টুকরো, একটা নিম পাতার ডাল ঝুলিয়ে দেন। এগুলো রাখলে বলে অশরীরী শক্তি বিল্ডিং এ প্রবেশ করতে পারবে না। বিশ্বাস করেন ভাই, আমি নিজে গিয়েও সেগুলো দেখেছি, এমনকি এখনো সেগুলো সেখানেই আছে। তো এখন তারা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অনেক ভালো আছেন। সবাই তাদের জন্য দোয়া করবেন। তো এই ছিল আমার ঘটনা। জীবনে প্রথমবার লিখছি, তাই গুছিয়ে লিখতে পারি না। আমি আমার সবটুকু দিয়ে লিখছি। জীবনে কোনো ভূত প্রেত আত্মা বা জিন দেখিনি, কিন্তু এসব দেখেছে এবং অনুভব করেছে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের চারপাশে এমন অনেক ঘটনা আছে যেগুলো আমাদের অজান্তেই ঘটে যায়, সেগুলো আমরা বুঝতে পারি না। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে একটি ভয়ঙ্কর নিবিড় ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সাতক্ষীরা থেকে মাজার ভাইয়া। মাজার ভাইয়ার এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে কয়েকদিন আগে আমাকে পাঠিয়েছেন। ইনি যে ঘটনাটি সংগ্রহ করে, তো এই ঘটনাটি শুনে ওনার একজন চাচাতো ভাইয়ের কাছ থেকে, সে আর কি একজন মানে প্রতিনিয়তই সে মাঝে মধ্যে মাছ ধরতে যাইতেন নদীতে। সেই মাছ ধরা কেন্দ্রিক আর কি এই ঘটনাটি। সে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 12 বছর আগে। তখন এতটা কারেন্ট বা বৈদ্যুতিক এরকম কিছু ছিল না। তো সে সময় লাইটের চলাচল একটু কম ছিল। তো ওনার এই যে চাচাতো ভাই, উনি আবার রাত্রিকালীন দিনের বেলা করে কাজ করতেন মানুষের বাড়িতে এবং নিজের বাসার কাজ করতেন। করার পরে তারা আর কি সে আর কি রাত্রিকালীন সময় করে মাছ ধরতে যাইতেন। সেটা আর কি একটা শখ ছিল তার। সে একদিন হঠাৎ করে তার মানে কয়েকজন মিলে যাইতেন। তো একদিন হঠাৎ করে তার মানে মাছ ধরতে যাবে, সে একটা নেশা উঠে যায় যে মাছ ধরতে যাবে সে। তো সবাইকে ডাকে কয়েকজনকে, চল মাছ ধরতে যাই। কেউ আর কি যায় না। সেদিন আবার ও একাই মাছ ধরতে গেছে। নদীতে যে নৌকা দেখছে, নৌকাতে উঠে ঝাঁকি তেলটা নিয়ে নদীর মাঝখানে গেছে। তো ওইখানে যে কয়েকটা ঝাঁকি ডেল দিছে, দেওয়ার পরে সে আর কি মাছ কোনোভাবে পাচ্ছে না। পরে সে আবার কি মানে বলতেছে, তখন প্রায় 6:30-7টা সন্ধ্যা এরকম। সে আবার উঠে এসে আবার সে ভাবলো হয়তো এই সময় মাছ পাওয়া যাচ্ছে না, গভীর রাতে যাব। আবার সে বাসায় এসে খাওয়া দাওয়া করার পর রাত 9:30 হবে এরকম সময় সে বাসা থেকে বাইরে হওয়ার পর সে একদম রাস্তায় যখন উঠলো, দেখতে পাচ্ছে যে একদম নিস্তব্ধ, মানে আশেপাশে নিস্তব্ধটা মানে বোঝা যাচ্ছে। একটা খালি শুধু ঝিঝি পোকার ডাক, এরকম একটা নিস্তব্ধতা সে অনুভব করতেছে। যখন দেখতেছে যে আশেপাশে কেউ নাই, তখন ও আবার একাই চলা শুরু করলো। চলতে চলতে সে নদীর দিকে যে মানে বাসার দিকে গেছে। বাসায় যে ওই মানে বাসায় থেকে একদম নদীর দিকে গেছে। নদীর দিকে যে সে
নৌকাটা যেখানে রেখে আসছিল সেখানে নৌকাটা আছে, আর নৌকাতে একটা হেরিকেন লাগায় ও আর কি নদীর দিকে যাচ্ছে। তো যে জায়গায় মাছ পায় নাই ওই জায়গায় না যেয়ে পরে আরেকটা খাল ছিল একটা কবরস্থানের পাশে, সেই খালটা একদম গভীর খাল, মানে একটু গভীর, সেখানে মাছ পাওয়া যায় মোটামুটি দিনের বেলা করে। সে আবার ভাবতেছিল যে রাত্রিকালীন সময় হলে এই কবরস্থানের পাশের খালটায় প্রচুর পরিমাণে মাছ ধরা যাবে। সাহসের সহিত গেছে, যে কেউ হয়তো যায় না রাত্রিকালীন সময়, সে একাই এতটা পরিমাণে সাহস দেখিয়ে সে মাছ ধরতে গেছে এই জায়গায়। তো যখন একাই সে মাছ ধরতে গেছে ওই জায়গায় খালে যাওয়ার পর নৌকাটাকে এক জায়গায় বাঁধে, একটা বাঁশের সঙ্গে বাঁধার পর সে ঝাঁকি জালটাকে করতেছে যাতে ফালাবে। ঝাঁকি জালটাকে ফালানো হয়, ফালাইছে খালে একবার, ফেলানোর পর অনেকগুলো মাছ উঠে আসছে একদম, মানে জাল ভর্তি মাছ। সে তো একদম অবাক যে এতগুলো মাছ উঠবে একবারে, সে ভাবতেও পারেনি। সে যে ভাড়াটা নিয়ে গেছিল এই ভাড়াটা একদম ভরে গেছে এবং নৌকার যে মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপে সে মাছগুলোকে ঢালার পর সে ভাবতেছিল হয়তো আজকে আরো বেশি মাছ পাইতেও পারি। সেজন্য আবার পরবর্তীতে অপর পাশে আবার জালটা ঢিল মারছে। এই জালটা যখন ঢিল মারলো তখন হঠাৎ করে একটা কান্নার আওয়াজ ভেসে আসতেছে কবরস্থানের পাশ থেকে। তো যখন কান্নার আওয়াজটা স্পষ্ট সে শুনতে পেল, যে কান্নার আওয়াজটা মানে কেউ হয়তো ডাকতেছে যে আমাকে বাঁচাও বা এরকম একটা অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেল। সে জালটা না বাদ দিয়ে মনোযোগ দিয়ে এই কান্নার আওয়াজটা শুনতেছে। তো যখন মনোযোগ দিয়ে এই কান্নার আওয়াজটা শুনতেছে, এ আবার জালটাকে দ্রুত তোলার পর এই জালেও দেখলো যে প্রচুর পরিমাণে মাছ আটকা পড়ছে। যখন এতগুলো মাছ পড়ছে সে নৌকার নিচে মাছগুলোকে রেখে নৌকাটাকে এই কবরস্থানের পাশে নিয়ে গেল সাহসের সহিত। সে আবার ভাবতেছিল যে হয়তো এত রাতে কে এখানে আসবে এবং কে কান্না করতেছে। যখন কবরস্থানে উঠলো, কবরস্থানে একটা লাইট ছিল, কবরস্থানে ওঠার পর সে একটা কবরের মানে এই কোণার থেকে দেখতে পাচ্ছে যে মাঝখানে একটা লোক বসে কান্না করতেছে। সে আবার সাদা কাপড় পরে। সে এটা দেখে মানে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, মানে শরীর কাঁপাকাঁপি শুরু হয়েছে। একবার করে মনে হচ্ছিল যে একটা লাশ বা কোনো জিন বা পরি এরকম একটা হবে। পরবর্তীতে সে যখন কান্নার আওয়াজ শুনতে পায়, মানে কান্নার আওয়াজটা মানুষের মতো শোনা যাচ্ছিল তখন সে আবার পাশে সাহসের সহিত একটু পাশে যাচ্ছে। এদিক মধ্যে এই লোকটাকে ওইখানে যে দেখে যে লোকটা নাই, একদম হাওয়া। তো তার কলিজায় একদম মানে ভয়ে একদম অবস্থা খারাপ, যে আমি এরকম হইলো কিভাবে বা কিসের জন্য এরকম হবে। ভয়টা একটা খুবই খারাপ জিনিস, মানে এতটা পরিমাণে ভয় পাইছে যা বলার বাইরে। পরবর্তীতে এই চাচাতো ভাই সে দৌড় দিয়ে নৌকার পাশে আসে, যে জায়গায় নৌকাটা ছিল। সে যে এতগুলো পরিমাণের মাছ রেখে গেল, সেই মাছগুলোকে কতগুলো মানে মাছগুলোকে কামড় দিয়ে অর্ধেকটা করে খাইছে, অর্ধেকগুলো ফালাইছে, মানে উঁচাতে দেখতে পাচ্ছে যে পারে, মানে নদীর পাড়ে দেখতে পাচ্ছে যে মাছগুলো অর্ধেক খাইছে অর্ধেক ফালাইছে। কিছু মাছ হয়তো আছে নৌকাতে। তো যখন এরকম দেখে, এটা জিনিস দেখার পর কাঁচা মাছ যখন এরকম চিবিয়ে খাওয়া দেখতে পায়, তার বোঝার বাকি ছিল না যে এখানে পিশাচের আবির্ভাব হচ্ছে। সে সাথে সাথে নৌকার দিকে যায়, নৌকাটাকে নিয়ে যখন তার পাড়ের দিকে রওনা দিবে, সে সময় হঠাৎ করে যে একটা লোক দেখতে পেল যে কবরস্থানে লাইটের আলোতে, সেই লোকটা তার নৌকার অপর সাইডে বসে আছে। এটা দেখে তার মানে চোখ মুখ একদম অন্ধকার। সে ভয়ে মানে কিছুই বলতে পারতেছে না যে আপনি কে বা এরকম কিছুই মানে বলতে পারতেছে না 2-3 মিনিট পরে। 2-3 মিনিট পর মানে অবাক, যে দেখার পর অবাক হয়ে গেছে। পরে দেখার পর সে লোকটাকে বলল যে আঙ্কেল আপনি এখানে কি করেন। উনি বলল যে মানে বলতেছে এরকম করে, কোনো উত্তর দিচ্ছে না। পরে লোকটা যখন ঘুরছে ওনার দিকে, এই চাচাতো ভাইয়ের দিকে,
সে দেখতে পেল যে লোকটা একটা কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। ওইখানে যে বড় মাছটা, সবার চেয়ে বড় মাছটা ছিল, সেই মাছটাকে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে সে তো ভয়ে মানে অবস্থা খারাপ। এই লোকটা আবার ধূপ করে পানিতে লাফ দিল। তো যখন লাফ দিছে তখন আশেপাশে দেখতেছে যে কেউ নাই। তখন এই ভাই দ্রুত নৌকাটাকে ফিরায় এবং পাড়ের দিকে ফিরিয়ে নিয়ে যায়। সে আওয়াজ পাচ্ছিল যে যখন নৌকাটা নিয়ে যাচ্ছিল তখন ফিসফিসানি আওয়াজ পাচ্ছিল যে তুই যদি আর কখনো এদিকে আসিস তাহলে কোনোভাবেই বেঁচে ফিরতে পারবি না, এই কবরস্থানেই তোর দাফন হবে। এটা শোনার পর চাচাতো ভাই একদম মানে ভয়ে অবস্থা খারাপ। সে বাসায় যায়, বাসায় যাওয়ার পর গোসল করার পর সে একটা ঘুমাবে। সে বাসায় কাউকে এরকম বিষয়গুলো শেয়ার করে নাই। সে ঘুমানোর পর এই ঘুমন্ত অবস্থায় একটা স্বপ্ন দেখে যে তাকে কেউ পানিতে চুবিয়ে মারতেছে, এরকম একটা স্বপ্ন দেখতেছে। তো যখন একটা স্বপ্ন দেখতেছে যে পানিতে চুবিয়ে মারতেছে, তখন সে আবার মানে প্রচন্ড লেভেলের ভয় পাচ্ছে যে কে হতে পারে যে এরকম করে চুবিয়ে মারবে। তো যখন এরকম করে চুবিয়ে মারতেছে, সে ওই ঘুম অবস্থায় জোর একটা চিৎকার দিয়ে উঠে ঘুম থেকে। তার বাসায় তার বাবা মা এবং ছোট ভাই তারা সবাই একদম তার পাশে আসে। আসার পর তাকে বলে যে তুমি এত ধরে চিল্লালা কিসের জন্য, কি হয়েছে? সো ঘটনা তারপর সে বলে যে এরকম এরকম বিষয়, আমি মাছ ধরতে গেলাম, তারপরে থেকে এরকম শুরু হয়ে গেল। তো তার বাবা বলে যে আচ্ছা তুমি ঘুমাও আজকে। উনি আবার একটু নামাজ কালাম পড়তো, তিনি আবার সূরা পড়ে তাকে ফুঁক দিয়ে দিল। ফুঁক দেওয়ার পর সে একটু ঘুমানোর পর তার পরের দিন তাকে নিয়ে কবিরাজের কাছে যায়। কবিরাজকে বলে যে এরকম বিষয়, একটু ভয় পাইছে। কবিরাজ বলে আপনার ছেলের ভাগ্যটা এতটা পরিমাণের ভাগ্য ভালো যে বেঁচে ফিরতে পারছে। আর একটু হলেই ও কোনোভাবে হয়তো যদি মাছগুলোকে নিয়ে আসতে পারতো, সে তাকে অর্ধেক মানে নদীর অর্ধেক জায়গায় আসার সময় তাকে মেরে ফেলত। ভাগ্য ভালো যে কান্নার আওয়াজ শুনে সে কবরস্থানে গেছে এবং পিছাসে মাছগুলো খেতে পেয়ে তারা আর কি তাকে ছেড়ে দিয়েছে, না হলে কখনোই ছেড়ে দিত না এবং তাকে মেরে ফেলত। তো এর পরবর্তীতে যাতে ও কখনো এই জায়গায় যায় না। আর ওই পাশে খুবই পরিমাণের ভয়ঙ্কর একটা জায়গা, কবরস্থানের পাশে, আপনারা কেউ ওইখানে মাছ ধরতে যাবেন না এবং সবাইকে মানা করে দেবেন। তো পরবর্তীতে এই চাচাতো ভাই আর কখনো মাছ ধরতে যায় নাই এবং এই মাঝার ভাই বলে যেটা যে সে আর কখনো এই জায়গায় মাছ ধরতে যায় নাই এবং এরকম যাতে আশেপাশে কেউ এরকম না করে, তো এই জন্য সবাইকে জানাই দেওয়া হয়। আর রাত্রিকালীন সময় কোনো চাচাতো ভাই আর কখনো মাছ ধরতে যায় নাই। আর এরকম ঘটনাটি তার সাথে এই চাচাতো ভাই শেয়ার করে। তো এটাই ছিল ঘটনা। রাসেল ভাই, মাজার ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটি ঘটনা পাঠিয়েছেন। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনায়। আমি অর্পণ বর্ধমান থেকে বলছি। অনেক বছর ধরে প্রেত কথা শুনছি, খুব ভালো লাগে। আমার জীবনে ঘটে যাওয়া একটা ছোট ঘটনা তোমায় বলতে চাই। জানি না আমার ঘটনাটা তুমি নেবে কিনা, তবে বলবো, আশা করি শুনে তোমার ভালো লাগবে। আমি নিজের মতো করে একটু বলছি, তুমি সাজিয়ে গুছিয়ে তোমার শ্রোতাদের জানাবে। আমি বর্তমানে দুর্গাপুরের একটি গভর্নমেন্ট আইটি কলেজে পড়াশোনা করছি। আমাদের টেকনিক্যাল কলেজ OJT নামে একটি ইন্টার্নশিপ ধরনের ট্রেনিং হয় আমাদের টেকনিক্যাল কলেজে। আমি আর আমার বন্ধুরা ঠিক করলাম আমরা সেখানে যাব। OJT মানে অন জব ট্রেনিং। আমাদের লোকেশন ছিল মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর, অর্থাৎ ঔরঙ্গাবাদ। সময়টা 2025 সালের নভেম্বর মাস। তখন সবই শীতকাল পড়েছে। মহারাষ্ট্র অবশ্য তেমন ঠান্ডা নয়, ওখানে ঠান্ডা অনেকটাই কম। আমরা কলেজ থেকে প্রায় 70-80 জন ছাত্র গিয়েছিলাম, আর আমরা মোট 12 জন মিলে 2টো রুম ভাড়া করে থাকতাম। তোমায় বলে রাখি, আমাদের থাকার জায়গাটা ছিল খুবই অদ্ভুত ধরনের। জায়গাটা দেখতে সুন্দর ছিল, সামনে পাহাড়, পাশে রেল লাইন। বাড়িটা ছিল একেবারে ফাঁকা জায়গায়, আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। শুধু আমাদের বাড়ির মালিকের আরেকটা বিল্ডিং ছিল, আর বাকি জায়গা বড় বাউন্ডারি দেয়াল দিয়ে ঘেরা ছিল। জায়গাটার নাম ছিল করমাদ, ঔরঙ্গাবাদের একটা গ্রাম। আমাদের বাড়িটা ছিল 2 তলা,
আমরা থাকতাম উপরের তলায়। উপরে 3টে রুম আর নিচেও 3টে রুম। আমরা থাকতাম একেবারে পাশের দিকের রুমটায়। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। ডিউটিতে যেতাম, বাড়ি ফিরতাম, সবাই মিলে আড্ডা দিতাম, মজায় মজায় কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন রাত্রিবেলা ঘটনার সূত্রপাত। সেদিন রাত প্রায় 3টা বাজে। আমি বাথরুমে যাওয়ার জন্য উঠেছি। তখন দেখি আমার বন্ধু শিশির রান্নাঘরে পা ছড়িয়ে দিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এখানে বসে আছিস কেন? শিশির কোনো উত্তর দেয় না। ও পা ছড়িয়ে দেয়ালে হেলান দিয়ে বসেই আছে। আমি অনেকবার ডাকলাম, তবুও কোনো সাড়া পেলাম না। তারপর আমি বাকি বন্ধুদেরকে ডাকলাম, সবাই উঠে এলো। ওকে হাত দিয়ে নাড়াচাড়া করার পর ও বলল, কিছু হয়নি, ঘুম আসছিল না, জল খেতে এসেছিলাম। আমরা সবাই ওকে 2-4 কথা শুনিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। কারণ রাতের বেলা এইভাবে বসে থেকে কাউকে ভয় দেখানোর তো কোনো মানে হয় না। পরের দিন সকালে আমরা ডিউটিতে গেলাম। ফিরে এসে আমি, শিশির আর আরেকজন বন্ধু বাজার গেছি। বাজার করলাম। ফেরার পথে শিশির আমাদের বলল, কাল রাতে না ঘরে কিছু একটা ছিল, আমি কাউকে দেখেছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ঘটনাগুলো শুরু হওয়ার 2 দিন আগে থেকে শিশির প্রায় রাতে একা একা ছাদে চলে যেত ফোনে কথা বলার জন্য। বাজার থেকে ফিরে এসে আমরা সবাই শিশিরের কথাটা সবাইকে বললাম। মানে আমরা যারা যারা শিশিরের সঙ্গে বাজার গেছিলাম তারা বাকি সবাই মেসের মেম্বারদেরকে বললাম যে এরকম ব্যাপার, ও গতকাল রাত্রিবেলা ঘরে কিছু একটা দেখেছিল। কিন্তু যা হয়, কেউই এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয় না। তো সবাই শিশিরকে নিয়ে মজা করতে থাকে এবং বলে যে দেখ, ফোনে কথা বলে সবসময়, সামনে হয়তো ইমাজিন করে নিচ্ছে। আমিও মজাই করেছিলাম। আর লাস্টে আমরা বললাম যে দেখ, কাজের চাপে তুই ভুলভাল দেখেছিস। কিন্তু সেদিন রাতেই ঘটলো আরেকটা ঘটনা। ঘুমের মধ্যেই হঠাৎ করে একটু চোখ খুলেছে, দেখছি শিশির রান্নাঘরের বেসিনের নিচে কি যেন একটা খুঁজছে। আমরা একে অপরকে ডাকলাম, ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কি খুঁজছিস? শিশির কোনো উত্তর দিল না। খোঁজা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর শুয়ে পড়ল এসে। এবার আমরা সবাই একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইলাম। পরদিন সকালবেলা পাশের রুমের এক বন্ধু বলল, জানিস তো, কাল রাত থেকে কেমন একটা মাছ মাছ গন্ধ পাচ্ছি, একটা আষ্টে গন্ধ। তো অ্যাজ ইউজুয়াল আমরা ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু বিকেলে বাড়ি ফিরে ওদের রুমে গিয়ে সত্যি সেই গন্ধটা পেলাম। এক ধরনের কাঁচা মাছের মতো তীব্র গন্ধ। আর সেদিন রাতে আরো একটা অদ্ভুত ঘটনা ঘটল। সবাই ঘুমিয়ে পড়েছিল, শুধু আমি আর আমার এক বন্ধু জেগেছিলাম। আমি ফোন স্ক্রল করছিলাম, হঠাৎ করেই ছাদের উপর থেকে দুপদাপ করে শব্দ আসতে শুরু করলো। মনে হচ্ছিল যেন কেউ দৌড়দৌড়ি করছে ছাদে। আমি বন্ধুকে বললাম, শুনলি? ও বলল, না তো। আমি বললাম, আচ্ছা স্পষ্ট শব্দ হলো, শুনি না? ও বলল, আরে না না, হাওয়ায় কিছু নড়ছে, ঘুমিয়ে পড়। পরদিন সকালবেলা সবাইকে বিষয়টা জানালাম। বললাম যে রাত্রিবেলা এরকম আওয়াজ পেয়েছি। তখন পাশের রুমের আরেকজনও জানালো যে সেও এই একই শব্দ শুনেছে। কিন্তু বাকিরা বলল হয়তো ছাদের উপর থাকা কোনো বালতি বা মগ বাতাসে গড়াগড়ি খাচ্ছে, কারণ ওখানে সারাদিনই খুব জোরে হাওয়া বইতো। এবার ব্যাপারটা হচ্ছে যে কেউই এই বিষয়গুলোকে অতটা গুরুত্ব দিচ্ছে না। সবারই বয়স অল্প এবং কারোরই এই বিষয়গুলো নিয়ে ভাবার অত সময় নেই। কিন্তু সমস্যা হলো, সেই একই শব্দ আমরা প্রায় প্রতিদিনই শুনতে শুরু করলাম। আর শিশিরও রাত হলেই কেমন যেন বদলে যাচ্ছিল। আরেকটা অদ্ভুত ব্যাপার ছিল, আমরা যখনই ঘর ঝাড় দিতাম প্রচুর ছোট ছোট চুল বেরোতো, অথচ আমাদের কারোর মাথায় এত ছোট চুল ছিল না। আর প্রতিবারই যেন নতুন করে সেই চুলগুলো বেরিয়ে আসতো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে পরের বার ঝাড় দেওয়ার সময় আবার সেই চুল। তো 2 দিন পর আমরা ঠিক করলাম যে আজ রাত্রিবেলা আমরা সবাই জেগে থাকবো এবং দেখবো যে ছাদে কি হয়। রাত গভীর হতেই আবার সে দৌড়ানোর শব্দ শুরু। এবার সবাই শুনতে পেল। আমরা ঝাঁটা, লাঠি এসব কিছু হাতে নিয়ে ছাদে উঠে গেলাম। কিন্তু গিয়ে দেখি পুরো ছাদ ফাঁকা, কোনো মানুষ নেই, এমনকি বালতি বা মগ এগুলোও কিছু নেই। তাহলে শব্দটা হচ্ছিল কোথা থেকে? আমরা নিচে নেমে এলাম। নিচে নেমে আসার পর আবার উপর থেকে
সেই শব্দ আসতে শুরু করলো। এবার আমরা বেশ ভয় পেলাম। অনেক রাত হয়ে গেছিল। রাত 3টের দিকে সবার চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। দেখি সবাই গোল হয়ে শিশিরকে ঘিরে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? একজন বলল, শিশির বলছে কেউ যেন ওর বুকে বসেছিল, মনে হচ্ছিল ওর গলা টিপে ধরেছে। এতদিন পর্যন্ত আমরা বিষয়টাকে হালকাভাবে নিচ্ছিলাম, কিন্তু এবার সত্যি আমাদের ভয়টা জাগিয়ে বসেছে। তার উপর শিশিরের জ্বরও এসেছিল। আমরা ঠিক করলাম সকালবেলা ওকে হাসপাতালে নিয়ে যাব। পরদিন সকালে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার দেখেই ভর্তি করে দিলেন। আমরা অবাক হয়ে গেলাম। সাধারণ জ্বর হলে ভর্তি করার কি দরকার? ওর রক্ত পরীক্ষা করা হলো। আমরা ওর বাড়িতেও খবর দিলাম। ঠিক করলাম সুস্থ হলে ওকে বাড়িতে পাঠিয়ে দেব। সারাদিন হাসপাতালে থাকার পর রাত প্রায় 10টার সময় ওকে ছেড়ে দেওয়া হলো। আমরা সবাই মিলে বাড়ি ফিরে এলাম। খাওয়া দাওয়ার পর আমরা শিশিরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুই কি কোথাও একা গিয়েছিলি, মানে এমন কোনো জায়গায় যেখানে আমরা যাইনি? তখনও বলল, আমাদের বিল্ডিং এর পাশে একটা নিম গাছ আছে। ও নাকি ওই নিম গাছটায় একদিন কাউকে না বলে উঠেছিল। এই কথাটা শোনার পর সবাই যেন এবার চিন্তায় পড়ে গেল। সেদিন বিকেলে কয়েকজন ওকে কাছের একটা মন্দিরে নিয়ে গেল। তারপর থেকে শিশিরের আচরণ কিছুটা স্বাভাবিক হয়, তবে ঘুমানোর সময় ও মুখ থেকে অদ্ভুত শব্দ করত। অন্যদিকে ছাদে দৌড়ানোর শব্দ যেন আরো বেড়ে গেছিল। পরে আমরা বুঝলাম আমাদের সবচেয়ে বড় ভুল ছিল যে আমাদের ঘরে কোনো দেবদেবীর ছবি ছিল না, ধূপও দেওয়া হতো না। সবাই ব্যাচেলার ছেলে পুলে, এগুলোর অত প্রয়োজনও পড়তো না। পরদিন আমরা বাজার থেকে বজরংবলীর ছবি এবং আরো কয়েকটা দেবতার ছবি কিনে আনলাম। তারপর থেকে প্রতিদিন সন্ধ্যায় ধূপ জ্বালাতে শুরু করলাম। অদ্ভুতভাবে কয়েকদিন পর থেকেই ছাদের সেই শব্দটা বন্ধ হয়ে গেল। পাশের ঘরের মাছের গন্ধ আর পাওয়া যেত না। তার কিছুদিন পর আমাদের ট্রেনিং শেষ হয়ে যায়। আমরা সবাই বাড়ি ফিরে আসি। আজও আমরা কেউ জানি না ওই বাড়িতে আসলে কি ঘটেছিল, কেন ঘটেছিল, কিভাবে শুরু হয়েছিল, আর কিভাবেই বা সব বন্ধ হয়ে গেল। কোনো প্রশ্নের উত্তর আমরা পাইনি। আজও সেই ঘটনাগুলো আমাদের কাছে অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে। এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা। ঘটনাটা তানভীরের সাথে ঘটে 2010 সালে। তানভীরদের বাড়ি ঢাকার অদূরে মানিকগঞ্জে, আর তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, এখানকার ছাত্রাবাসে থাকতেন। তো বিভিন্ন সময় তিনি ছুটিতে বাড়ি যেতেন, আর বেশিরভাগ সময় তো ঢাকায় কাটানো পড়তো। তো সেবার ঈদের ছুটিতে তিনি বাড়ি গেলেন। তো ঈদের ছুটি মানেই লম্বা ছুটি, আর ঈদের ছুটি মানেই বেশ আনন্দের সময়, কারণ বাড়িতে গেলে সবাই থাকে, পরিচিত আত্মীয় স্বজন। তো বেশ মজা করছিলেন তানভীর, নিজেদের বাড়িতে বেশ সময় কাটালেন। এরপরে গেলেন তার নানা বাড়িতে। তো নানা বাড়ি বেশ দূরে না, বাট কাছাকাছি কোনো একটা জায়গায়। তো সেখানে গিয়ে নানা বাড়িতে আরো মজা করছেন কাজিনদের সাথে, আর সেখানকার কাজিনদের বন্ধু বান্ধবের সাথে তার মোটামুটি পরিচয় ছিল, তারাও তার সাথে বেশ আনন্দ ফুর্তি করছেন। তো যেটা করতেন তার নানা বাড়িটা ছিল নদীর কাছে, নদীর একদম কোল ঘেঁষে। তো যেখান থেকে তারা হেঁটে হেঁটে চলে যেতেন সামনে গিয়ে, সেখানে যে ঘাট ছিল, ঘাট থেকে নদী পার হতেন। নদী পার হয়ে ওই পারে গিয়ে সেইখানকার যে বাজার ছিল, সেই বাজারে তাদের আড্ডা জমতো কাজিনদের সাথে, কাজিনদের বন্ধুদের। তো তানভীরও সেখানে যেতেন। আর যেহেতু ঈদের পরবর্তী সময়, ওই সময়টা বেশ মানে জমজমাট সেখানে, কারণ অনেকেই আসছেন ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে আসছেন তাদের এখানে, মানে যারা দূরে থাকেন। তো তাদের সাথে বেশ একটা ভালো বন্ড তৈরি হয়। তো তানভীর বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন, এরকম প্রায় আড্ডা দিতেন। তো একদিন এরকম গিয়েছেন তিনি দুপুরের পরে বিকেলে, তিনি আর তার কাজিন, তানভীর আর তার কাজিন দুইজনে সেখানে আড্ডা দিতে আর কি বাজারে। তো আড্ডা দিলেন বেশ অনেকক্ষণ সময়। আড্ডা দিয়ে তারপরে গল্প গুজব করছেন। তো হাঁটতে হাঁটতে তার কাজিনের সাথে এক সময় সেখান থেকে সামনে চলে আসলেন। তো আস্তে আস্তে দেখছেন যে সেই বাজারের শেষ প্রান্তে যে রাস্তাটা, এটা সোজা চলে গেছে, আর তার পাশে রাস্তা নেমে গেছে দূরে চিমনি, মানে সেই ইট ভাটা ছিল সেখানকার, সেই ইট ভাটার চিমনি। তো তানভীর দেখতেছে যে ওখানে কয়েকটা চিমনি আছে বেশ পুরনো, সেগুলো মনে হয় না এখন ব্যবহার হয়, আর কয়েকটা মনে হয় যে ব্যবহার হয়েছে, মানে আজকেও সেখানে কাজ হয়েছে। এখন অবশ্য ধোঁয়া উঠতেছে না, হালকা হালকা ধোঁয়া আছে ওখানে। তো তার কাজিনকে সে বললো যে ইট ভাটা এটা কোনটা? বলে যে এটা আগে ছোটবেলায় আমরা আসছি না, মনে নাই, তোরে নিয়ে আসছি তো ছোটবেলায়, তখন তার স্কুলে পড়তো। বলো আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তো আরো বড় ছিল। কয় যে এখন এত বড় না, এক সাইডেরটা বন্ধ হয়ে গেছে। কি জন্য? এইটা অমুকের ছিল, তাদের গ্রামের একজন বেশ প্রভাবশালী ব্যক্তি, বলে ওনার ছিল,
তো ওইখানে অনেক রকম অকারেন্স হয়েছে, অনেক কিছু উনি করতে উল্টাপাল্টা, এবং তার এই কারণে বন্ধ করে দিছে পরে একেবারে, মানে আইন 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 প্রণয়নকারী সংস্থারা এসে একদম ওটা সিলগালা করে দিছে, ওই জায়গায় আর কিছু হয় না। তো পাশের ভাটা এখনো আছে, ওইটা চলে, ওইটা আরেকজনের। তো তখন তানভীর বলল যে আচ্ছা চল যাই দেখি কি অবস্থা, অনেকদিন তো এই জায়গায় যাই না, বেশ মজাই লাগতো। তা কাজিন বলে যাবি, জায়গাটা ভালো না। তো তানভীর তখন বলে কেন, কি সমস্যা, এর মানে কি ভালো না মানে কি? মানুষজন যায় না, বুঝছ না, ওই পাশের ভাটা তো পড়ে দিচ্ছে অনেকদিন ধরে, ওই জায়গাটা একদম আর অনেক অকারেন্স হয়েছিল, তো ওইখানে অনেক উল্টাপাল্টা কাজ কারবার করছিলেন উনি, এই জন্য বন্ধ করে দিচ্ছে এটা, ওদিকের লেগে যায় না মানুষ। আর এই যে এই পাশে চালু ভিটা, এটাও তো এখন তো বন্ধ হয়ে গেছে, তো মানুষ নাই, কাজকর্ম সে দেওয়া না, বেলা পড়ে গেছে একদম। তো তানভীর বলে আরে চল হাইটে আসি, সুন্দর লাগে। আমি যে ছোটকালে গেছিলাম, আমার কাছে কেমন জানি মজা লাগছিল, চারিদিকে ইটের স্তূপ করা, অনেক জায়গায় এরকম মাটি দিয়া ব্লক বানায় রাখছে, খুব সুন্দর। তো তার কাজিন বলে মানে অনিচ্ছা সত্ত্বেও তানভীরের সাথে হেঁটে যায়। তো তারা দুজন গল্প করতে করতে হাঁটতে হাঁটতে নামতেছে, তাদের বন্ধুরা কিন্তু তখনও ওই যে চায়ের দোকান ওখানে আছে আর কি, তারা দুজন হেঁটে হেঁটে নামতেছে। তো নামতে নামতে তারা একদম সোজা চলে আসলো। তানভীর দেখতেছে যে এই জায়গায় যেখানে ইট ভাটা এখনো আছে, সেখানে এখনো ইটের স্তূপ রাখা, বিভিন্ন রকমের ইট, মানে এগুলা বানায় জমায় রাখে, বুঝতেছে যেগুলো ইট। আর সোজা চলে গেছে এরকম বিভিন্ন স্তূপের পাশ দিয়ে চলে গেছে, মাঝখানে একটা গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে সে আর তার কাজিন। এদিকে বেলা পড়ে যাচ্ছে, মানে সূর্যের আলোটা অনেকটাই নেমে আসছে, ওই চিমনির গায়ে হালকা লেগে কেমন জানি একটা লালচে আলো পড়ছে। আর ওই পাশে যে পুরনো ভাটা আছে, সেটার চিমনিগুলো কালচে কেমন জানি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটার মানে ব্যবহার হয় না, বোঝাই যাচ্ছে এখান থেকে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আরো সামনে চলে আসলো, অনেক ইটের স্তূপ। এক জায়গায় যেয়ে দেখলো যে ওই ইট শুকানোর জন্য প্রথমে মনে হয় মাটি দিয়ে এরকম ব্লক বানায় সাজায় রাখে আর কি, সেগুলো পাশে এরকম ঠেলা গাড়ির মতো আছে, রাখা আছে। তো ওগুলো দেখতে দেখতে তানভীর হাঁটতেছে, যে বললো যে এগুলা অনেকদিন দেখি না রে, অনেকদিন দেখি না, ছোটবেলায় দেখছি, অনেকদিন পরে আসলাম। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছে, আলো কিন্তু কমে যাচ্ছে। এদিক দিয়ে আবার নদীর পানি হালকা দেখা যায়, মানে চিকচিক করতেছে এই পড়ন্ত সূর্যের আলোয়। তো তার কাজিন বলতে চাই তুই ওদিক কই যাস হাইটা? তানভীর হেঁটে যাচ্ছিল মানে ওই যে পুরনো যে ইট ভাটাটা ওইটার কাছে। তার সে বলছে আরে আমি ওদিক যাইতেছে, একটু দেখি না, পুরান ভাটাটা দেখি কি অবস্থা। তো তার কাজিন তারে বলছিল আরে না, এই মানে তাকে মানা করতেছে, এর মাঝে তার ফোন আসছে তার কাজিনের। তো তার কাজিন ফোন বের করে ধরে কথা বলতেছে, আর এর মধ্যে তানভীর হাঁটতে হাঁটতে সামনে চলে গেল। তো সে দেখতেছে যে যেখানে যে ইট টিট বিছায় রাখছে এই জায়গাটা, এই পাশে কিন্তু ওই যে মানে যেগুলো ব্লক করে রাখছে, সেই জায়গার পাশ দিয়ে এরকম আরো কিছু ইটের স্তূপ আছে, তার পাশ দিয়ে সে বের হয়ে গেল। ওই পাশে দেখতেছে খোলা বড় বড় ঘাস জমে আছে। তো ওখানে কয়েক সেকেন্ড দাঁড়াইলো তানভীর, চিন্তা করলো আরে এখানে দাঁড়ায় থেকে তো কেমন জানি, মানে এত বড় বড় ঘাস হয়ে গেছে। তারপর চিন্তা করলো আরে যাই না, সামনে যেয়ে দেখি, ছোটবেলায় তো দেখছি ওইখানেও মানে কাজ হয়, কি সুন্দর ছিল। তো সে হাঁটা ধরলো, আর তার কাছে একটু কেমন জানি লাগে, তানভীরের কাছে আসলে এই ধরনের পুরানো জিনিস বা এরকম কোন স্থাপনা পড়ে আছে দেখতে বেশ ভালো লাগতো তানভীরের কাছে, মানে সে খুব ইন্টারেস্ট ফিল করতো এগুলোতে। যাই হোক, সে হেঁটে যাচ্ছে ওদিক দিয়ে, মানে একটা ছোট এরকম রাস্তার মতো। এইখানে আর কোনো ইটের স্তূপ নাই, কিছু নাই। তবে সামনে যেয়ে দেখলো কয়েকটা পুরনো স্তূপ আছে ইটের, সেগুলোর মধ্যে দিয়ে আবার শ্যাওলা মানে তারপর গজায় গেছে, ওই যে ছোট ছোট এরকম আগাছার মতো বের হয়ে গেছে, এবং ইটগুলো পুরান হয়ে গেছে, মানে এই ইটগুলা কেউ নেয় নাই কোনো কারণে, পড়ে আছে, বেশ বড় না বাট বেশ কিছু ইট এরকম স্তূপ, এগুলো পুরান হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে সামনে গেল, দেখলো যে ভাঙা ইট মানে যে আদলা এগুলো পড়ে আছে, সেগুলোর মধ্যে শ্যাওলা টাওলা হওয়া। তো হাঁটতে হাঁটতে সে সামনে যেয়ে দেখতেছে যে দূরে সেই একটা এরকম ঘর দেখা যাচ্ছে, এরকম কালো ঘর। এইটা সম্ভবত এইখান থেকেই মানে সব কার্যক্রম পরিচালনা করা হতো, আর সামনেই মনে হয় ভাটাটা। তো সে দেখে চিন্তা করলো যে যাই আমি একটু দেখে আসি, এদিকে কিন্তু সূর্যের আলো একদম পড়ে গেছে দিকে। তো তানভীর হাঁটতে হাঁটতে ওই জায়গাটা চলে গেল, ঘরটার কাছে। বোঝা গেল যে এইখানে কার্যক্রম হইতো, কাজ টাজ হইতো। সে হাঁটতে হাঁটতে সামনে যে ওখানে ভাটা মানে এরকম মানে যে জায়গাটার মধ্যে ইট মানে পোড়ানো হয়, সাজা রাখা হয়, ভাটার জায়গাটায় চলে গেল। তো ভাটার কাছে আস্তে আস্তে সে হঠাৎ করে দেখলো ওখানে একটা ছাউনির নিচে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা লাল একটা শাড়ি পরা, মানে লাল রঙের একটা শাড়ি পরা, মাথার মধ্যে ঘুমটা টেনে রাখছে, এবং তার চোখ দেখা যাচ্ছে, ঘুমটা যে টানছে সে এরকম সামনে নিয়ে আসছে, তার চোখ দুটো দেখা যাচ্ছে। চোখ দুটো কেমন জানি একটু ঘোলাটে, আর এই যে পড়ন্ত সূর্যের আলোটা এসে তির্যক ভাবে পড়ছে ওই ছাউনির উপরে, সেটার থেকে মনে হচ্ছে একটা গ্লেয়ার টাইপের কিছু ওই চোখে এসে পড়ছে। চোখটা মনে হচ্ছে চমকাচ্ছে, একটু সবুজাব চোখ, এবং টানা টানা কাজল দেয়া, বেশ লম্বা লম্বা চোখ, মানে এরকম ডাগর চোখ। তানভীরের জানি কেমন জানি ঝিম লেগে উঠলো চোখগুলো দেখে, সে অনেকটা সম্মোহিতের মতো হয়ে গেছে।
সে কয়েক সেকেন্ড তাকাই ছিল মেয়েটার দিকে, মুখটা তো দেখা যাচ্ছে না, মুখটা ঢেকে রাখছে মেয়েটা। তো তানভীর কিছু বলতেও পারতেছে না, সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনে। সে যখন আরো কয়েক পা এগিয়ে গেছে তখন মেয়েটা হঠাৎ করে ঘুরে হাঁটা দিল, হেঁটে সে ওই যে ছাউনি ধরে পেছনে ওই ভাটার